এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে এখন? না না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি এটা দেওয়া উচিত কি উচিত না? যোগ্য ব্যক্তি ছিলেন না, যোগ্য হলে তো সরাইতো না তাকে। একটা লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে নির্বাচন স্টিয়ারিং কমিটিতে ছিল, এইটা 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 তার অযোগ্যতা হইতে পারে না, এটা কোনোভাবে অযোগ্যতা হইতে পারে না। অযোগ্যতা সাংবিধানিক পদে দেওয়ার ক্ষেত্রে কেন অযোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? না, এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে এখন? না না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি এটা দেওয়া উচিত কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আমি যদি মনে করি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় আসছি, আমি আমার দলের লোক, এখন সেই লোকটা যদি ব্যর্থ হয় ডেফিনেটলি জনগণের কাছে জবাব দিব। আমি তো জামাতের কাছে জবাব দিব না। জামাতের লোক নিয়োগ দিলে ভালো হইতো, নিরপেক্ষ হইতো। সেটাকে তাহলে বলে দলীয় লোক তো নিয়োগ দিবে, দলীয় লোক। এখন এই যে নিরপেক্ষ মুনাফিকি যেটা তৈরি হয়েছে, এটা ট্রেন্ড, এইটার কারণে এই সমস্যাটা হচ্ছে। শুধুমাত্র একটা দলের পক্ষে থাকলে সে নিরপেক্ষ, বিএনপির হইলে সে দালাল। বিএনপির স্টিয়ারিং কমিটি থাকা তার অন্যায় না? হ্যাঁ। এবং এখানে বলা হচ্ছে সে ঋণ খেলাপি। 17 বছর বিএনপির লোকজন দৌড়ের উপর ছিল, ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ পায়নি। তারপরেও রিশিডিউল করাটা ডেফিনেটলি প্রশংসাযোগ্য কাজ না। সে ভালো হইতো, এই সমালোচনা আমরা করব। সে এই ঋণের ব্যাপারটা সুরাহা করে তারপরে এখানে নিয়োগ পাইতো, এবং নিয়োগ পাওয়ার পরে আমরা দেখবো সে তার পারফরমেন্স কেমন হয়। সে যদি ভালো না করে ডেফিনেটলি আমরা ধরবো, সমালোচনা করবো। কিন্তু নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই যেই নাটক রচনা করা হচ্ছে, এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ভয়ঙ্কর অন্যায়। এটা ভয়ঙ্কর অন্যায় ইন এ সেন্স যে আপনার এখানে যারা এই যে ধরেন মব যেটাকে বলতেছি আমরা, যারা করলো তাদেরকে আপনি বিচারের আওতায় আনার জন্য দাবি তুলেন। হোক বিএনপির লোক, হোক নীল দলের লোক, হোক যে দলের লোক, দাবি তোলেন 1 নাম্বার। 2 নাম্বার হইল এই লোকটাকে নিয়োগ দিয়ে অন্যায় করে নাই, বরং যে অবস্থায় অর্থনীতি আমাদের আছে এবং এখানে কর্মসংস্থান, বিএনপির জন্য চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। যদি বিএনপি ফেল করে এই লোকের কারণে, সে দায়ভার বিএনপিকে নিতে হবে। বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি টেনশন বেশি। এখন আপনি যেভাবে এটা ন্যারেটিভ তৈরি করতেছেন যে এই লোক নিয়োগ দেওয়াটাই একটা মানে অপরাধ করে, নো, এটা অপরাধ হইতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি বিএনপির কেউ যদি থাকতো, আমি একই প্রশ্ন তার কাছেও করতাম যে ডক্টর আহসান এইচ মনসুর কি যোগ্য ব্যক্তি ছিলেন না গভর্নর হওয়ার জন্য, যে বিএনপিকে এসে মোস্তাকুর রহমানকে নিয়ে আসতে হতো? যোগ্য ব্যক্তি ছিলেন না, যোগ্য হলে তো সরাইতো না তাকে। যোগ্য ব্যক্তি ছিলেন না ইন আ সেন্স যে বিএনপির যে প্ল্যান, বিএনপির যে পরিকল্পনা, সে বিএনপি তো একটা ম্যানিফেস্টো দিচ্ছে, সে কি সংস্কার করবে, কি করতে চায়, সেই প্রতিশ্রুতি মোতাবেক জনগণ তাকে নির্বাচিত করছে। সেই আলোকে যাকে যোগ্য মনে করছে তাকে সে নিয়োগ দিচ্ছে। আচ্ছা, পরিষ্কার। ঠিক আছে। আপনি যদি মনে করেন একটা লোক 6000 পাতার সিভি আছে, তার 50টা ডিগ্রি আছে, যোগ্য, আমি মনে করি না সে বেসিক জিনিস বুঝে না। ঠিক আছে, যোগ্যতা একটা রকেট সায়েন্সের ব্যাপার, এটা একটা মেটাফরিক বিষয়। আপনি একটা লোককে যোগ্য মনে করতেছেন, আমি মনে করছি না। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। ফ্যামিলি কার্ডের উদ্বোধন হচ্ছে আগামী 10 মার্চ বিএনপির। আরেকটা রেসপন্স করি ফ্যামিলি কার্ডের ব্যাপারটা, এই যে পরিকল্পনার কথা বললো, দেখেন এটা বড় ঘটনা বাংলাদেশ ইতিমধ্যে ঘটে গেছে। 12 লক্ষ কৃষককে 10,000 টাকার মধ্যে ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। এটা যারা ভূমিহীন নিম্ন প্রান্তিক পর্যায়ের কৃষক, তাদের জন্য একটা বিশাল রিলিফ। নিঃসন্দেহে এটা নিয়ে কোনো প্রচার প্রপাগান্ডা নেই। প্রপাগান্ডা কি, এই যে একটা নিরপেক্ষ লোককে দিলে ভালো হতো। যাই হোক, ফ্যামিলি কার্ড যেটা হচ্ছে, এখানে একটা রিস্ক আছে। ফ্যামিলি কার্ডের একটা রিস্ক, সবচেয়ে বড় রিস্ক হইলো এটা রিয়েলি প্রান্তিক পর্যায়ের লোকজনের হাতে পৌঁছানো। দলীয় সিন্ডিকেট, যে আমরা ওই প্রসঙ্গে আসছি, এই দিন 10 মার্চ থেকে বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে, যেটি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। খুবই আনন্দের সংবাদ বাংলাদেশের মানুষের জন্য, যেন সবাই পায় প্রান্তিক পর্যায়ে, আমরা ওই প্রত্যাশাও রাখি। এই দিন বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের উদ্বোধনের জন্য বগুড়াকে শুরুতে বেছে নেওয়া হয়েছে। আমরা যদি একটু এর আগের দৃশ্যগুলো দেখি, আগের সরকারের আমলগুলো দেখি, এরশাদের আমলে রংপুর প্রীতি, তারপর আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ প্রীতি, তারপর অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম প্রীতি, এই জিনিসগুলো দেখেছি। এবারও তার ব্যতিক্রম দেখলাম না, বগুড়া থেকেই শুরু। বগুড়া তার নির্বাচনী এলাকা, ওই এলাকার উনি সংসদ সদস্য, হ্যাঁ, সেই কারণে, এবং ঢাকা শহরে উনি গুলশান বনানী এলাকার থেকেও সংসদ সদস্য। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, এটা খুবই রকেট সায়েন্স না। গুলশান বনানী এলাকায় যে আপনার এই প্রেফারেবল হইলো প্রান্তিক এলাকা হইলো বগুড়া, উনার নির্বাচনী এলাকা, এমপি হিসাবে উনি যাচ্ছে। অবশ্যই আছে, সেটা যাবে কম্পেয়ার টু গুলশান বনানীর তুলনায়। গুলশান বনানীতে বস্তি আছে, কিন্তু কম্পেয়ার টু গুলশান বনানীর চেয়ে গ্রামের প্রান্তিক জনগণের মধ্যে থেকে প্রান্তিক জনগণকে সবচেয়ে বেশি বগুড়াতে নিশ্চয়ই না। না, আমি বলছি সে 2টা জায়গা থেকে এমপি নির্বাচন করেছে। একটা হলো গুলশান বনানী, গুলশান বনানী হলো একটা রিপাবলিক এলাকা, এটা আলাদা জগৎ। আরেকটা হলো আপনার তার নির্বাচনী এলাকা হলো বগুড়া। তো সেই এলাকার তো সে এমপিও, প্রধানমন্ত্রী তো পরে, আগে তো এলাকার এমপি। তো এখন সে প্রধানমন্ত্রী এবং এমপি দুইটা মিলে তার এলাকা থেকে শুরু করবে না সে। জি, রেজাউল করিম রনি আবারও আসবেন।